আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এই মুহূর্তে আছি রোভানিয়ামির সান্টা ক্লজ ভিলেজে। আমি এখন একটি বরফের চেয়ারের উপর বসে আছি। আজকে আমরা দেখব আমাদের A2 কোর্স করতে হলে A1-এর কোন কোন টপিকগুলো জানা দরকার, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক A2 কোর্স করতে A1-এর কোন কোন টপিক জানা থাকা দরকার। A2 কোর্স করতে কি কি জানা প্রয়োজন? প্রশ্ন: আপনাদের সকলের একটি কমন প্রশ্ন, আর সেটা হলো, আমি কি সরাসরি B1 এক্সাম দিতে পারবো, অথবা আমি কি সরাসরি A2 এক্সাম দিতে পারবো? এটার উত্তর হচ্ছে জি, পারবেন। আইএলটিএস এক্সাম দিতে যেরকম কোনো ধরনের কোনো রিকোয়ারমেন্টস প্রয়োজন হয় না, আপনি সরাসরি আইএলটিএস এক্সাম দিতে পারেন। আপনি কতটুকু ইংরেজি পারেন বা না পারেন, এ ধরনের কোনো কিছুই কিন্তু যাচাই করা হয় না। আপনি সরাসরি আইএলটিএস এক্সামটা দিতে পারেন। ঠিক একইভাবে আপনি জার্মান ল্যাঙ্গুয়েজের যেকোনো লেভেলের পরীক্ষা সরাসরি দিতে পারবেন। আপনি চাইলে সরাসরি C2 এক্সামও দিতে পারবেন। এর জন্য আপনার কোনো রিকোয়ারমেন্টের প্রয়োজন হবে না। তাহলে এখন আমরা একটু ইন ডিটেইলস জানি যে আমাদের আসলে কি কি জানা প্রয়োজন। আরেকটি কথা আমি সবার আগে বলে নিচ্ছি, সেটা হচ্ছে, আপনাদের A2 কোর্স করতে গিয়ে কোথাও যদি বিন্দুমাত্র প্রবলেমও হয় যে আমি এই জিনিসটা বুঝতে পারছি না, তাহলে বুঝবেন আপনার A2 কোর্স করার জন্য যে জ্ঞানটুকু যা থাকা দরকার বা যতটুকু জানা দরকার, সেখানে কোনো একটা জায়গায় আপনার ঘাটতি রয়েছে। আপনি যেটা বুঝতে পারবেন না, সেটা তৎক্ষণাৎ আপনি আমার A1 এর যে ভিডিওগুলো রয়েছে আমার চ্যানেলে, সেই জায়গা থেকে, বা আপনার যদি নিজের নোট করা থাকে সেখান থেকে দেখে নিবেন। কারণ A2 এর যে কোনো টপিক বুঝতে প্রবলেম হলেই আপনি বুঝবেন আপনার A1 এ ঘাটতি রয়েছে। সবার প্রথমে যেটা আমাদের জানতে হবে, আলফাবেটের সঠিক উচ্চারণ। আমরা ভুল উচ্চারণ করলে হবে না, কারণ একটা ভাষা বলার প্রথম শর্ত হচ্ছে তার আলফাবেটটা জানা। তাহলে সেই আলফাবেটটা আমাদেরকে সঠিকভাবে উচ্চারণ করতে হবে। যেমন আ, বে, এখানে আমি পাশে একটি ছবি দিয়ে দিয়েছি। আ, আতে হচ্ছে আফে, বে, বেতে হচ্ছে বের। এরকম ভাবে আপনাকে সবকিছুর উচ্চারণ সহ সুন্দর করে শিখতে হবে। জার্মান যুক্তবর্ণ, কোনো শব্দ উচ্চারণ করতে গেলে বা শব্দ রিডিং পড়তে গেলে এটার গুরুত্ব অপরিসীম। এটা ছাড়া কোনো উপায়ই নেই কোনো শব্দ উচ্চারণ করার বা রিডিং পড়ার। যেমন আ এবং উ একসাথে হয় আউ। একটা এক্সাম্পল এখানে দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে আউটো, যার অর্থ গাড়ি। জার্মান ভাষায় গণনা করা, টাকা পয়সা গণনা বলেন বা কাউন্টিং বলেন, সবকিছুতেই কিন্তু গণনাটা খুব দরকার। যেমন আইনস, সোয়াই, এরকম খুব সুন্দর সুন্দর ছড়া রয়েছে জার্মান ভাষায়। যেমন আমি এখানে একটা লাইন দিয়ে দিয়েছি, আইন সোয়াই পুলিৎসাই ড্রাই ফিয়ার অফিসিয়ার। জার্মান ভাষায় বিভিন্ন শখের এবং পেশার নাম, যেমন লেরার, যার অর্থ শিক্ষক, রাইজেন, যেটা অর্থ বেড়ানো। এখানে আমি বিভিন্ন প্রফেশনের একটা ছবি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কি কি ধরনের প্রফেশন রয়েছে। জার্মান ভাষায় দিন, মাস এবং ঋতুর নাম, যেমন ফ্রাইটাগ, এটা মানে হচ্ছে শুক্রবার, ইয়ানুয়ার, এটা মানে জানুয়ারি, ভিন্টার অর্থ শীতকাল। জার্মান ভাষায় পরিবারের সদস্যদের নাম, অপা, অপা মানে হচ্ছে দাদা, অপা, দাদাকে অপা বলা হয় জার্মান ভাষায়। টান্টে, টান্টে মানে হচ্ছে আন্টি। অঙ্কেল, অঙ্কেল মানে হচ্ছে আঙ্কেল। এরকম পরিবারের সদস্যদের জার্মান নাম জানতে হবে। জার্মান ভাষায় নিজের পরিচয় দেয়া, যেটা A1 এর
যে এক্সামটা, সেই এক্সামে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং আপনি যে কোনো ইন্টারভিউ যেখানে যান না কেন, জার্মানরা সবার আগে যেটা জিজ্ঞাসা করে আপনার পরিচয়, সেটা বলা জানতে হবে। যেমন আপনার নামে বেরুফ আল্টার, নাম, পেশা এবং বয়স, অ্যান্ড সো অন। জার্মান ভাষায় সাবজেক্ট, আমরা যখন কথা বলি, আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে সাবজেক্ট যদি না থাকে তাহলে আমরা বাক্য অংশটুকু কিভাবে সাজাবো? হ্যাঁ, যে জন্য আমাদের সাবজেক্ট জানাটা খুবই জরুরি। তাহলে সেই সাবজেক্টগুলো কি কি? ইস অর্থ আমি, ডু অর্থ তুমি, এছাড়াও রয়েছে এর, জি, এস, মান, অনেক কিছু। জার্মান ভাষায় অতি প্রয়োজনীয় ভার্ব সমূহ, যেমন প্রচুর ভার্বস রয়েছে, সবগুলো তো আর A1 এ শেখা সম্ভব না, কিন্তু যেগুলো খুবই প্রয়োজন সেগুলো আপনাকে জানতে হবে। যেমন লেজেন, লেজেন অর্থ হচ্ছে পড়া। মাকেন, মাকেন অর্থ হচ্ছে কোনো কিছু করা। জার্মান ভাষায় সব ধরনের অভিবাদন বা গ্রিটিংস যেটাকে বলা হয়, যেমন গুটেন মর্গেন, শুভ সকাল, আইনেন শোয়েনেন টাগ নক, হ্যাভ এ নাইস ডে যেটাকে ইংরেজিতে বলা হয়, চুস মানে টাটা, বাই বাই, বিস বাল্ড যার অর্থ হচ্ছে সি ইউ সুন, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমার সাথে আবার, বা আপনার সাথে। এই যে বিসবার সাধারণত ফ্রেন্ড সার্কেল বা কলিগদেরকে বলা হয়। অফিসিয়াল যেটা বা ফর্মাল যেটা, সেটা হচ্ছে আউফ বিদারজেহেন। এটা আমি মানে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন। এই যে পাশে একটা ম্যাপ দিয়ে দিয়েছি জার্মানির কোথায় কোনটা বা কিভাবে গ্রিটিংস করা হয়। এটাই কিন্তু সব না, এর বাইরেও আরো অনেক কিছু রয়েছে, সেটা আপনারা আমার এর ভিডিও থেকে শিখতে পারেন। জার্মান ভাষায় বাক্য গঠন, কনিউগাসিয়ন, ফরমাট এবং ইশ কমে আউস বাংলাদেশ। পাশে আমি ছোট একটা চার্টে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। জার্মান ভাষায় বাক্য গঠন, কনিউগেশন, ফরম্যাট ওয়াই। এখানে ভোকাল ভেক্সেল যেগুলো হয়, অর্থাৎ মাঝখানে যে ভ্যার, নট ভ্যার, মাঝখানে যে ভাওয়েলটা থাকে সেটা চেঞ্জ হয়ে যায়, এটাকে জার্মান ভাষায় বলা হয় ভোকাল ভেক্সেল। লেজেন, এটা সাধারণত একটা মেইন ভার্ব যার অর্থ পড়া, সেটা যখন ডু এর সাথে যুক্ত হয় এটা ই হয়ে যায়, ডু লিস্ট আইন বুক। জার্মান ভাষায় বাক্য গঠন, কনজুগেশন, ফরম্যাট ড্রাই। কখনো যদি কোনো ভার্বের শেষে ডে অথবা টে থাকে তাহলে সেটাকে কিভাবে উচ্চারণ করতে হয়? মার্টিন আরবাইটেট আম ফ্রাইটাগ। এখন যদি আমি এখানে একটা এক্সট্রা এ না আনতাম তাহলে ডপেল টে হয়ে যেত, যেটা শ্রুতিকটু শোনায়। এই কারণে একটা এক্সট্রা এ আসে, মার্টিন আরবাইটেট আম ফ্রাইটাগ। কনজুগেশন, ফরম্যাট ফিয়ের, এগুলো হচ্ছে জাইন, হাবেন, হাইসেন, এই ভ্যারবগুলো। যেমন ইশ বিন স্টুডেন্ট। হ্যাঁ, পাশে একটা চার্ট দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকেও এয়ার ইনান অর্থাৎ রিমেম্বার করতে পারেন, অথবা অনেকবার বলেছি অলরেডি, এর ভিডিওগুলো আবার দেখতে পারেন। জার্মান ভাষায় প্রশ্ন করা, কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করতে হলে বা কারোর কাছ থেকে কোনো ইনফরমেশন পেতে হলে আপনাকে কিন্তু প্রশ্ন করা জানতে হবে। আপনি যদি প্রশ্ন না করতে পারেন তাহলে কিন্তু আপনি কোনো জিনিসের ব্যাপারে ইনফরমেশন জানতে পারবেন না বা কোনো জিনিস বুঝতে পারবেন না। এজন্য সবার আগে যেটা প্রয়োজন, প্রশ্ন করা জানতে হবে। যে আমি তো বুঝি নাই, আমাকে আবার বুঝান। হ্যাঁ, আমাকে আবার বুঝান, এটা কিন্তু একটা রিকোয়েস্ট করতেছেন, বা আমি কিন্তু ওইটা বুঝি নাই, ওইটাকে আবার একটু বুঝাইতে পারেন? আপনাকে প্রশ্ন করা জানতে হবে। তাহলে সেটা হচ্ছে কি ভেহা ফ্রাগেন, ভো ভোনেন, যে আপনি কোথায় বাস করেন বা আপনি কোথায় বসবাস করেন। হ্যাঁ, এটাকে বলা হয় ভে হা ফ্রাগেন। সরাসরি ডিরেক্ট ভ্যারব দিয়ে যে ফ্রাগেন গুলো করা হয় সেগুলোকে বলা হয় ইয়া নাইন ফ্রাগেন। এসএনজি আউক ফিশ, আপনি কি মাছও খান? অনেকে কিন্তু মাছ খায় না, মানে যারা ভেগান হয় তারা মাছ, মাংস এগুলো খায় না। তো তাকে জিজ্ঞাসা করতে পারেন এসএনজি আউক ফিশ, কারণ আপনি জানেন না সে মাছ খায় কিনা। তো এটা
আনসার হবে ইয়া অথবা নাইন, যে কারণে এই ধরনের প্রশ্নকে ইয়া নাইন ফ্রাগেন বলা হয়। জার্মান ভাষায় প্রশ্ন করার আরেকটা ধাপ রয়েছে, সেটা হচ্ছে রিকোয়েস্ট করা, যেটাকে বলা হয় বিটেন বা হৈফলিশেন ফ্রাগেন। অর্থাৎ আপনি তাকে রিকোয়েস্ট করবেন, সে কাজটা করবে কি না করবে সেটা তার উপর নির্ভর করবে। কুইনেন জি মিয়ার বিটে হেলফেন এটা বললে হবে, অথবা কুইন্টিন জি মিয়ার বিটে হেলফেন, এটা বেশি স্ট্যান্ডার্ড। একটা হচ্ছে ক্যান ইউ হেল্প মি প্লিজ, আর একটা হচ্ছে কুড ইউ প্লিজ হেল্প মি। তো কুইন্টিন জি মিয়ার বিটে হেলফেন, এরকম অনেক বিটেন রয়েছে। জার্মান ভাষায় বাক্য সংযোজন, আমি অনেকগুলো সেন্টেন্স বললাম, সেই সেন্টেন্স গুলোকে যদি একটু মশলা দিয়ে ভালো মতো সাজিয়ে গুছিয়ে বলি, তাহলে সেটা শুনতে আরো সুন্দর দেখায় না? যেমন ich spiele nicht, আবার ich mache Gartenarbeit, আমি খেলাধুলা করি না কিন্তু বাগানে কাজ করি। দেখেছেন দুইটা সেন্টেন্সকে কি সুন্দর একটা কিন্তু দিয়ে খুব সুন্দর মতো সাজানো গেল। ich schicke dir eine Nachricht, আমরা এখন শিখছি, আমরা এক্স্যাক্টলি জার্মান অ্যাকসেন্ট ফলো করার চেষ্টা এখনই করব না, যখন এক্সপার্ট হয়ে যাব তখন জার্মান অ্যাকসেন্টটা ফলো করার ট্রাই করব। যেমন নাখরিস্টকে তারা নাহরিস্ট বলে, এখানে সেটা উচ্চারণই হয় না, কিন্তু আমরা এখন নাখরিস্ট বলেই শিখি। Ich schicke, ich schicke dir eine Nachricht oder ich rufe dich an, আমি তোমাকে একটি মেসেজ পাঠাবো অথবা আমি তোমাকে কল করব। আর্টিকেল ইন জার্মান ল্যাঙ্গুয়েজ সবচেয়ে ঝামেলার জিনিস, সবকিছুর মধ্যে একটা ঝামেলা থাকে, তো জার্মান ল্যাঙ্গুয়েজের একটা ঝামেলা হচ্ছে আর্টিকেল। দেয়ার, ডি ডাস, কোনটা হবে সেগুলো আপনাকে জানতে হবে। যেমন এখানে দেয়ার কম্পিউটার, ডি শুলে, দাস আউট। মানে বোঝার খুব একটা উপায় থাকে না, ম্যাক্সিমাম হচ্ছে মুখস্থ করে মনে রাখতে হয়, বা শুনতে শুনতে বা রিডিং পড়তে পড়তে মনে রাখতে হয়। আর্টিকেল ইন জার্মান ল্যাঙ্গুয়েজ, এখন আর্টিকেল যেহেতু আছে, আর্টিকেল তো প্লুরালও আছে, তাই না? যেমন এ এন, এটা হচ্ছে একটা, বা যখন অনেকগুলো বোঝায় একটি, অনেকগুলি, এরকম প্রত্যেকটা আর্টিকেলে কিন্তু এক বচন বহু বচন আছে, তো সিঙ্গুলার প্লুরাল। এখন আমরা দেখবো যে আর্টিকেলের প্লুরাল কি হয়। দেয়ার ফটো, একটা ফটো। দি ফটোস, অনেকগুলো ফটো, শেষে কিন্তু এস যুক্ত হয়েছে। ডি ফ্রাউ, একজন মহিলা। ডি ফ্রাউয়েন, অনেকজন মহিলা। দাস আউটো, একটা গাড়ি। ডি আউটোস, অনেকগুলো গাড়ি। ডাস আউটো বলতে গাড়িটি বোঝানো হয়, ডি ফ্রাউ বলতে মহিলাটি বোঝানো হয়, দেয়ার ফটো বলতে ফটোটি বোঝানো হয়। আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটু করে বলেছি। তো এখানে একটা জিনিস কিন্তু খুব কমন লাগতেছে, তাই না? প্লুরাল করার সময় জাস্ট সবগুলোর আগে ডি বসিয়ে দিবেন, প্লুরাল হয়ে যাবে। কিন্তু এন্ডুংটা খেয়াল রাখতে হবে যে এন্ডুংটা কিভাবে চেঞ্জ হচ্ছে। আর্টিকেল মনে রাখার উপায় এবং যে ডিকশনারি, জার্মান যে ডিকশনারিটা আপনারা ইউজ করতে পারেন সেটা হচ্ছে dict.cc। এটা খুবই একটা ইউজফুল ডিকশনারি। এটা আপনারা অফলাইন ইউজ করতে পারেন, আপনারা মোবাইলে ডাউনলোড করে বা ইনস্টল করে আপনারা ইংলিশ টু জার্মান বা জার্মান টু ইংলিশ লাইব্রেরিটা ইনস্টল করে নেবেন বা ডাউনলোড করে নেবেন, তাহলেই হবে। পসেসিভ প্রোনোমেন বা পসেসিভ আর্টিকেল, ওটার সাথে একটু পরিচিত পরিচিত মনে হচ্ছে, তাই না? আমরা যারা জার্মান ল্যাঙ্গুয়েজ একদমই জানি না তারাও কিন্তু ওটার সাথে পরিচিত, কারণ অনেক আপু, অনেক ভাইয়া তারা বলে থাকেন আমি রিলেশনের ব্যাপারে খুবই পসেসিভ। হ্যাঁ, বা আমি রিলেশনের ব্যাপারে খুবই পসেসিভ। তো এটা তারা কেন বলেন? এটা তারা বলেন এই কারণে যে তুমি শুধুই আমার, অন্য কারণ নয়। যেমন এই মগটা শুধুই আমার, এই ফোনটা শুধুই আমার, এই মগে অন্য কেউ পানি খাবে না বা খাওয়া যাবে না। হ্যাঁ, তো এই ধরনের আর্টিকেল যেগুলো জার্মান ভাষায় থাকে সেগুলাকে পসেসিভ আর্টিকেল বলা হয়। মাইন অটো, আমার গাড়ি। উনজারে শুলে, আমাদের স্কুল, মানে গাড়িটা দাস অটো থেকে এখন তো মাইন অটো হয়ে গিয়েছে। উনজারে স্কুল, উনজারে শুলে, আমাদের স্কুল। এই যে এখানে যেমন আপুটা ভাইয়াকে শিকল দিয়ে বেঁধে বলতেছে তুমি শুধুই আমার। হ্যাঁ,
তারিখ এবং ঘড়ির সময় বলা। যেমন এখানে ঘড়িতে দেখে বুঝতেই পারছেন কয়টা বাজছে, মানে 8টা বাজতে আর 15 মিনিট বাকি, যেটাকে আমরা বলি পৌনে 8টা। জার্মানরাও কিন্তু পৌনে 8টাই বলে, ড্রাইফিয়েরটাল আক্ট, মানে আরো 15 মিনিট বাকি আছে, অর্থাৎ এখন বাজে ড্রাইফিয়েরটাল আক্ট। সবসময় ফিউচার টার্গেট করে বলা হয়। হ্যাঁ, এটা খুব সুন্দর করে ঘড়ির চ্যাপ্টারে বোঝানো আছে এর ভিডিওতে। ড্রাইফিয়েরটাল আক্ট অর্থাৎ পৌনে 8টা। দেখেছেন, একদম বাংলার মতো। জার্স আনফাঙ্গার, আমরা বলি না প্রথমত একটা চাকরি বাকরি পাবো, তারপর হয়তো বিয়ে শাদীর কথা ভাববো। হ্যাঁ, এরকম আর কি। জার্স আনফ্যাঙ্গার, যে প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে আমরা কি দিয়ে শুরু করতে পারি। সুয়েস্ট মানে হচ্ছে প্রথমত ডান, তারপর স্পেটার, তারপর আমেন্ডে, পরিশেষে। হ্যাঁ, আমাদের ছোটবেলার রচনার মতো। মোডাল ভার্বেন, যে আমার এটা করা উচিত, তোমার অবশ্যই এটা করতে হবে, এই ধরনের যে জিনিসগুলো। হ্যাঁ, কোইনেন, জোলেন, ভোলেন, এগুলোকে বলা হয় মোডাল ভার্বেন। টেনবারে ভার্বেন এবং উনটেনবারে ভার্বেন। ভার্বটা দুই খণ্ড হয়ে যায়, অনন্ত জলিলের হৃদয়ের মতো ভেঙে টুকরা টুকরা হয়ে যায়, কিন্তু জার্মান ভাষায় কিছু কিছু ভার্ব ভেঙে দুই টুকরা হয়ে যায়। হ্যাঁ, সেই দুই টুকরা হয়ে যাওয়াকে বলা হয় টেনবারে ভার্ব। যেমন লিসা কাউফট ইন সুপারমার্কেট আইন, লিসা বা লিজা সুপারমার্কেটে কেনাকাটা করছে। আবার কিছু কিছু ভার্ব রয়েছে যেগুলো দেখতে টেনবারে ভার্বের মতো, কিন্তু সেগুলো টেনবারে ভার্ব নয়, এদেরকে বলা হয় উনটেনবারে ভার্ব। জাস্ট আর্টেন, কত ধরনের সেন্টেন্স থাকতে পারে। আমরা ছোটবেলায় পড়তাম না, এক্সক্লেমেটরি, অ্যাসার্টিভ, এই ধরনের আর কি। সেটাকে জার্মান ভাষায়ও আপনাকে জানতে হবে কোন সেন্টেন্স কোন ধরনের। যেমন আউস জাগেজার্স, ফ্রাগে জার্স, ভুনস জার্স। নমিনেটিভ, আকুজেটিভ এবং দাটিভ। ইস মিশ মিয়ার, ডু ডিশ ডিয়ার। ইস অর্থও আমি, মিশ অর্থও আমি, মিয়ার অর্থও আমি। মানে এটা বিভিন্ন সময় চেঞ্জ হয়, আমি, আমাকে, মানে এই ধরনের জিনিসপত্র বোঝায়। তো ইসটা হচ্ছে নমিনেটিভ, মিশটা হচ্ছে অ্যাকুজেটিভ, মিয়ারটা হচ্ছে ডাটিভ। এটা খুবই ইজি একটা জিনিস। না বুঝে জিনিসটা দেখলে একটু ঝামেলাপূর্ণ মনে হয়, কিন্তু একবার যদি বুঝে যান যে কখন কিভাবে ব্যবহৃত হয়, সেটা যদি একবার বুঝে যান, খুবই ইজি। প্র্যাটেরিটুম, সোজা কথা পাস্ট, যেটা পাস্টে ছিল সেটাই প্র্যাটেরিটুম। হাটেন, ভারেন, গিঙ্গেন, মানে ছিল। হ্যাঁ, আমার ছিল হ্যাড, ভারেন, এটা দ্বারা সাধারণত বোঝায় ওয়াজ, ওয়ার। গিঙ্গেন মানে ওয়েন্ট বোঝানো হয় আসলে, মানে গিয়েছিল এরকম। প্রেপোজিশন, এটা তো খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। উপরে না নিচে, ডানে না বামে, সামনে, হ্যাঁ, এগুলো বোঝানোর জন্য প্রিপোজিশন বা প্রেপোজিশন খুবই প্রয়োজন। ফুয়ার মানে জন্য, ওনে মানে উইথআউট, মিট মানে উইথ, আউস মানে হতে। যেমন এখানে একটা দেখেন, একটা লাম বা ল্যাম্প যেটাকে বলা হয় ইংরেজিতে, এটা সাধারণত আমাদের দেশে দেখা যায় না, বিদেশে প্রচুর। হ্যাঁ, তো এইটা দেখেন কখনো টেবিলের উপরে, কখনো নিচে, কখনো সামনে, কখনো এরকম আর কি। মানে প্রেপোজিশনটা বিভিন্ন সময় বিভিন্ন মিনিং এ ব্যবহৃত হয়। ল্যান্ডার নামে, এখন আপনাকে একজন এসে হট করে বলল, আমি শর্টল্যান্ডে ঘুরতে গিয়েছিলাম। আপনি তো আকাশ থেকে পড়বেন, আরে ভাই কি বলে, শর্টল্যান্ড আবার কোনটা? শর্টল্যান্ডের নাম তো জীবনে শুনিনি। শর্টল্যান্ড হচ্ছে স্কটল্যান্ড, জার্মানরা স্কটল্যান্ডকে শর্টল্যান্ড বলে। এর জন্য দেশের নামগুলো যেন খুবই প্রয়োজন। আমরা যেমন ইন্ডিয়াকে ভারত বলি, ইজিপ্টকে মিশর বলি, জার্মানরাও একইভাবে জার্মান ভাষায় বিভিন্ন দেশের নাম বিভিন্নভাবে বলে। ডয়েচল্যান্ড, যার অর্থ জার্মানি, যার জন্য আমাদের এত কিছু শেখা। ফ্রাঙ্ক রাইস, যেটা হচ্ছে ফ্রান্স, ফ্রান্স। তো এই নামগুলোর পিছনে সুন্দর সুন্দর ঘটনা বা কাহিনী রয়েছে, সেগুলো ইন ডিটেলস বলতে পারলে ভালো হতো, কিন্তু সময় স্বল্পতার কারণে বলতে পারছি না। শর্টল্যান্ড, স্কটল্যান্ড।
প্রাইসে und Währungen, টাকা পয়সা। আমরা এত কষ্ট করা একটু ভালো থাকার জন্য, একটু ইউরো ইনকাম করার জন্য, যেটাকে জার্মান ভাষায় বলা হয় অয়ুরো। হ্যাঁ, সবার টার্গেট কিন্তু একটাই, দিন শেষে একটু ভালো থাকা, অয়ুরো ইনকাম করা। এখন যদি আপনি অয়ুরো গণনা করতেই না জানেন তাহলে কিভাবে হিসাব নিকাশ করবেন বলুন তো? তো জার্মান ভাষায় কিন্তু সম্পূর্ণ গেগেনটাইল বলতে বোঝায় সম্পূর্ণ বিপরীত। হোল ওয়ার্ল্ড একদিকে, জার্মান ভাষায় টাকা পয়সার হিসাব আর একদিকে। এখানে মনে ব্রড মানে পাউরুটি, কস্টেড 250 ইউরো মনে হচ্ছে, তাই না? কারণ আমরা কি করি, হাজারে একটা কমা দেই, শততে একটা কমা দেই, লক্ষতে একটা কমা দেই, কোটিতে একটা কমা দিই। হ্যাঁ, কিন্তু জার্মান ভাষায় আমরা যেখানে কমা ব্যবহার করি, জার্মানরা সেখানে পয়েন্ট ব্যবহার করে, এবং আমরা যেখানে পয়েন্ট ব্যবহার করি, জার্মানরা সেখানে কমা ব্যবহার করে। ব্রড কস্টেড 2 ইউরো 50, বা এভাবে বলা যায় 2 ইউরো 50 সেন্ট অথবা 2 ইউরো 50। এটা কিন্তু 2.50 ইউরো, কিন্তু কমা দিয়ে লেখা হয়েছে। So, আপনি যদি এটা না জানেন তাহলে কিন্তু আপনি ভাববেন, আল্লাহ, একটা পাউরুটির দাম 250 ইউরো। এটা জানতে হবে যে কোন দেশের কালচারটা আসলে কিভাবে টাকা পয়সা গণনা করে। এটা জানা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং এটা এর খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাটার। জাট সাইশন, কথা বললাম, সবই শিখলাম, ট্রেন বারে শিখলাম, উনটেন বারে শিখলাম, কোথায় কোন সাইন ব্যবহার করতে হবে সেটা যদি না জানি। যেমন আমরা ছোটবেলায় একটা গল্প পড়তাম না, যে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। তো কোনো এক দুষ্ট লোক নায়ের পরের কমাটা মুছে দিয়ে করিবেনের পরে কমা দিয়ে দিয়েছে। এখানে প্রস্রাব করিবেন, না করিলে 50 টাকা জরিমানা। তো আমাদের ছোটবেলার খুব পরিচিত একটা গল্প এটা, যে বিরাম চিহ্নের ভ্যালু আসলে কতটুকু, জাস্ট একটু আগে পরে হলে সম্পূর্ণ মিনিংটাই চেঞ্জ হয়ে যায়। ঠিক একইভাবে জার্মান ভাষার ক্ষেত্রেও বিরাম চিহ্ন বা জাত সাইশেন যেটা বলি সেটার ইম্পর্টেন্স অনেক বেশি। যেমন পুংট, কমা, ফ্রাগেটসাইশেন। এরপর রিফ্লেক্সিভ প্রোনোমেন, মাই সেলফ, ইউর সেলফ, এগুলো। যেমন ইস ভাসে মিশ, আমি নিজে নিজে বাস করছি। ডু ফেলেটস দিস, তুমি নিজে নিজে আঘাত পাচ্ছ। স্ট্রাসে রিস্টুম, রাস্তা কোন দিকে যাবেন, ডানে বামে সামনে পিছনে, উপরের দিকে নাকি নিচের দিকে। লিঙ্কস রেস্ট গেরাডাউস, সোজাসুজি ডানে বামে, এগুলো জানতে হবে আপনাকে। পার্টিসিপ সোয়াই, পার্টিসিপ পারফেক্ট, যে আমি এই কাজটা করেছি। Ich bin heute früh zur Arbeit gegangen, আমি আজকে অনেক সকালে কাজে গিয়েছি। Die Firma hat alle Mitarbeiter informiert, কোম্পানি তাদের সকল কলিগকে বা মিটারবাইটারদেরকে ইনফরমেশন জানিয়েছে। বিটে ফর্মুলিয়েরেন, প্লিজ, মানে অর্থাৎ রিকোয়েস্ট করা। কুইনেন জি মিয়ার বিটে আইনেটাসে টে গেবেন, আপনি কি আমাকে এক মগ, এক মগ চা চেয়ে ফেলছি, কি সর্বনাশ, আমরা তো সাধারণত কাপে চা খাই। হ্যাঁ, এক মগ চা দিতে পারেন? টাইলে দেয়ার রেডে, সেন্টেন্সের কি কি অংশ থাকে? নমেন, যেটাকে বলা হয় জুবস্টান্টিভ, ভার্ব, অ্যাডজেক্টিভ, এগুলো জানতে হবে। অ্যাডজেক্টিভ জানতে হবে মিনিমাম 100টা, যেমন গ্রোস, শোইন, স্নেল। নমেন জানতে হবে মিনিমাম 100টা, এগুলো হাই ফ্রিকোয়েন্সি, জানতেই হবে। হাউস, কাটছে, ফ্রাইহাইট। ভার্বেন, মিনিমাম 100টা জানতে হবে, হাই ফ্রিকোয়েন্সি ভার্বেন। এখানে আমি অনেকগুলো ছবি দিয়ে দিয়েছি, যেমন গেহেন, স্পিলেন। ইমেইল এবং লেটার লেখার নিয়ম জানতে হবে। জেয়ার গেহার্টে ফাউনা দিয়া, তারপরে ব্লা ব্লা ব্লা, যা যা বলার বলবেন, এবং মিট ফাইন্ডলেশন গুইসেন লেনা। তো এরকম অনেকগুলো ফরম্যাট রয়েছে, বন্ধুর কাছে লিখলে কেমন, অফিসিয়াল লিখলে কেমন, নন অফিসিয়াল লিখলে কেমন, এগুলো আপনাকে জানতে হবে। পজিটিভ, কম্পারেটিভ এবং জুপারলাটিভ। হ্যাঁ, দেখতেই পাচ্ছি একটা হাতে ছোট, তার চেয়ে একটু বড়, আর একটা সবচেয়ে বড়। তাহলে এটা কি হবে? গ্রোস, গ্রোইসার, আমগ্রোস্টেন। সবকিছু রিডিং পড়তে পারা। যখন আপনি A1 কোর্স কমপ্লিট করবেন, A1 কোর্স কমপ্লিট করার পর আপনাকে সবকিছু রিডিং পড়া জানতে হবে। যদি আপনি রিডিং পড়তে না পারেন তাহলে বুঝবেন আপনার A1 এ ঘাটতি রয়েছে।
সাধারণ বর্ণনা লিখতে পারা, আপনার সম্পর্কে বা কোনো একটা কিছু সম্পর্কে সাধারণ বর্ণনা লিখতে পারা, বাজারে গিয়ে সাধারণ কেনাকাটা করতে পারা, সাধারণ কথাবার্তা বলতে পারা, যে কারোর সাথে সাধারণ কনভারসেশন, যে আপনি কোথায় থাকেন, কি করেন, আমি এই করি, আমি এইটা করি, আপনি বিকালে কি করেন, আপনি কি করতে পছন্দ করেন, আপনি কি কি খান, এগুলো বলতে পারা এবং উত্তর দেয়া, সাধারণ কথাবার্তা বলতে পারতে হবে। এবং ভোটার বুক, গৈথি ইনস্টিটিউটের যে ভোটার বুকটা রয়েছে সেটা সম্পূর্ণটা মুখস্থ থাকতে হবে, একটা ওয়ার্ডও মিস যাওয়া যাবে না। সম্পূর্ণ A1 শেষে আপনাকে মিনিমাম 1200 থেকে 1500টা ওয়ার্ডস জানা থাকতে হবে। আসলে এটার পরিমাণ আরো বেশি, প্রায় 2000-এর মতো। কিন্তু মিনিমাম 1200 থেকে 1500টা ওয়ার্ড আপনাকে জানা থাকতে হবে বা পারতে হবে, এবং যে কোনো সময় জিজ্ঞাসা করলে সেটার মিনিং জানতে হবে। তাহলেই বুঝবেন যে আপনার A1 কোর্স সাকসেসফুল, আদারওয়াইজ টেনে টুনে পাস। হ্যাঁ, তো আপনারা যারা পেইড কোর্স করতে চান আমার কাছে, তারা চাইলে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেটাতে আমার হোয়াটসঅ্যাপ রয়েছে, সেটাতে কন্ট্যাক্ট করতে পারেন বা আমাকে টেক্সট করতে পারেন। আপনাদের সকলের মনে একটি প্রশ্ন আসতে পারে, আর সেটা হলো, আপনার A1 কোর্সে কি আসলেই এত কিছু শেখানো হয়? এটার উত্তর হচ্ছে জি হ্যাঁ। শুধু এটাই নয়, এর চেয়ে অনেক বেশি কিছু শেখানো হয়। কারণ আমি অনেককেই দেখেছি যাদের B1 সার্টিফিকেট রয়েছে, কিন্তু তারা ঠিকমতো এক লাইন জার্মান বলতে পারেন না। তাহলে এই সার্টিফিকেট থেকে কি লাভ হলো? আমার উদ্দেশ্য আপনাদেরকে শুধুমাত্র সার্টিফিকেট পাওয়ানো না। কারণ আপনারা যখন আপনাদের সার্টিফিকেটে B1 লিখবেন, তখন আপনাদেরকে বিভিন্ন ইন্টারভিউতে ডাকবে, এবং ইন্টারভিউতে ডাকার পরে যখন আপনি কথা বলতে পারবেন না, তখন আপনি নিজেই অপমানিত বোধ করবেন। এবং একটা ব্যাপার ভেবে দেখুন, আমরা সবাই বাঙালি, বাংলা আমাদের মাতৃভাষা। কেউ যদি আমাদের সাথে বাংলায় কথা বলতে আসে, আমরা কিন্তু তার বাংলায় কথা বলা শুনেই বুঝে যাব তার বাংলার লেভেল কতটুকু। তো কোনো বিদেশির বাংলা শুনেই যখন আমরা বুঝে যেতে পারি যে তার বাংলার লেভেল কতটুকু বা তিনি কতটুকু বাংলা পারেন, সেটা জানার জন্য কিন্তু আমাদের সার্টিফিকেট প্রয়োজন হয় না। ঠিক একইভাবে আপনি যখন কোনো ইন্টারভিউতে জার্মান ভাষায় কথা বলবেন বা জার্মান ভাষায় ইন্টারভিউ দিবেন, তখন ইন্টারভিউয়ার যারা থাকবেন তারা কিন্তু কিছু সময় আপনার সাথে কথা বললেই বুঝে যাবেন যে আপনার জার্মান লেভেল কতটুকু। তার জন্য কিন্তু কোনো সার্টিফিকেট দেখার প্রয়োজন পড়বে না। এজন্যই আমার উদ্দেশ্য আপনাদেরকে শুধুমাত্র সার্টিফিকেট পাওয়ানো না, আপনাদেরকে আমি এমন একটা গাইডলাইন দিয়ে শেখাতে চাই যাতে আপনারা লাইফে সফলতা অর্জন করতে পারেন এবং যে কোনো ইন্টারভিউতে বা যে কোনো জায়গায় জার্মান ভাষায় স্বয়ংসম্পূর্ণভাবে কথা বলে আসতে পারেন। শেখানোর দায়িত্ব আমার, কিন্তু সেটা বুঝে পড়ে মনে রাখার দায়িত্ব আপনার। আপনি যদি না বোঝেন, আমাকে যদি ১০০বার জিজ্ঞাসা করেন, আমি ১০০বারই বুঝিয়ে দিব। কিন্তু বোঝার পরে মনে রাখার দায়িত্ব আপনার। ভালো একটা গাইডলাইন এবং শেখানোর দায়িত্ব সম্পূর্ণই আমার। এখন আমরা জেনে নিব আমার A1 কোর্সে যে সকল বিষয়ে গুরুত্ব দেয়া হয়। প্রথমত, A1 এর ফুল কোর্স করানো হয় এবং একই সাথে এক্সামের প্রিপারেশন প্র্যাকটিস করানো হয়। অনেক জায়গায় হয়তো A1 কোর্সের জন্য আলাদাভাবে ভর্তি হতে হয় এবং এক্সাম প্রিপারেশনের জন্য আলাদাভাবে ভর্তি হতে হয়। কিন্তু আমার এখানে এমনটা নয়। আমার এখানে আপনার A1 কোর্সের সাথেই আপনার এক্সাম প্রিপারেশন ইনক্লুডেড। আমি প্রত্যেকদিন এক্সাম নেই এবং ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে তার এক্সামের ফিডব্যাক দেই, কোথায় কোথায় ভুল হলো এবং কোথায় কোথায় কারেকশন করা দরকার। ইন্ডিভিজুয়ালি প্রতিজনকে পড়া ধরা হয়। শুধু আমি শিখিয়ে গেলাম কিন্তু আপনি শিখলেন না, তাহলে কিন্তু আপনি ফ্লো থেকে স্লো হয়ে যাবেন, ফ্লো এর সাথে টিকে থাকতে পারবেন না। অন্যরা আপনার চেয়ে এগিয়ে যাবে কিন্তু আপনি পিছিয়ে থাকবেন, আর আমি কখনোই সেটা হতে দেই না। এর জন্য আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে প্রত্যেকদিন পড়া ধরি। ইন্টারঅ্যাক্টিভ কমিউনিকেশন ইন জার্মান। জার্মান ভাষায় আমরা নিজেরা কথা বলি, যারা আপনারা শেখেন তাদের একজনের আরেকজনের সাথেও বিভিন্ন কনভারসেশন থাকে, যাতে ইন্টারঅ্যাক্টিভ কমিউনিকেশনটা গ্রো আপ করে। প্রতিদিন রিডিং পড়ানো হয় এবং গতদিনের পড়া না বুঝলে সেটা পুনরায় আবার বুঝিয়ে দেওয়া হয়। কারণ আপনার মধ্যে যে একটা জার্মানে কথা বলার যে জড়তা,
রিডিং পড়লে যখন আপনার রিডিংটা অন্যজন শুনছে বা আপনি জানেন কিভাবে পড়তে হয়, সেই জড়তাটা আর থাকে না। আমরা সেটাও প্র্যাকটিস করি। যাই হোক, আসলে একটি ভিডিওতে তো আর সবকিছু কভার করা সম্ভব না। তবে আমি চেষ্টা করেছি যতটুকু শেখানো হয় ততটুকু আপনাদের মধ্যে পৌঁছে দেওয়ার। যারা অনলাইন দেখে আমার কোর্স শিখছেন তারা চেষ্টা করবেন নিজে নিজে এগুলো শেখার। আর যারা আমার কাছে কোর্স করতে চান তারা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন। একটি কথা মনে রাখবেন, আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। আসলেই কিন্তু তাই। আপনার মেধাবী হবার কোনো প্রয়োজন নেই। আপনি যদি পরিশ্রমী হন আপনি সফল হবেনই। হয় সেটা আজকে, না হয় সেটা আগামীকাল, না হয় পরশুদিন, কিন্তু আপনি সফল হবেনই। আর আপনি সফল হলে আপনি ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকবে, আপনার মা বাবা ভালো থাকবে। আর আমরা সবাই চাই আমাদের পরিবার, মা বাবা, আত্মীয় স্বজন সবাইকে ভালো রাখতে। থ্যাংক ইউ এবং অল দ্য বেস্ট ফর ইয়োর এটু জার্নি। সাথে থেকে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।